জাপান স্টুডেন্ট ভিসা স্ট্রং করতে ৫টি সিক্রেট। এই ৫টি কাজ করলে আপনার স্বপ্নের জাপান স্টুডেন্ট ভিসাটি 100% স্ট্রং হবেই হবে এবং রিজেক্ট এড়াতে এই ৫টি কাজ আপনার অবশ্যই করতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো ভিসা স্ট্রং করার ৫টি উপায়। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কি কারণে ভিসাটা রিজেক্ট হয়। ভিসা রিজেক্ট হওয়ার যে কারণগুলো রয়েছে ৭টি কারণ আমি বলেছিলাম এবং আজকের ভিডিওতে আমি বলব কি কাজ করলে আপনার ভিসাটা স্ট্রং হবে। আপনি একদম 100% ভিসা পাবেন। এই ৫টি কাজ করা বা এই ৫টি জিনিস যদি আপনি ফলো করেন আপনার ভিসাটা কিন্তু 100% হবে। তাছাড়া আপনি যত কাগজই দেন না কেন আপনার কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার একটা চান্স থেকেই যাবে। তো কি সেই ৫টি কারণ আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। সেজন্য আপনাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে। যদি আপনি স্কিপ করে দেখেন, টেনে দেখেন তাহলে আপনি একটি স্টেপ মিস করে গেলে তাহলে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনি একটা জিনিস মিস করে গেলেন। আপনি সেই কারণটা না জানার কারণে কিন্তু আপনার একটা মিস্টেক হতে পারে। আপনার রিজেক্ট হতে পারে। তো সেজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আর আরো একটি কথা ভিডিও শুরু করার আগে বলতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দেন যাতে আমার পরবর্তীতে আমার কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার এই চ্যানেলে কিন্তু জাপান রিলেটেড ইনফরমেটিভ অনেক ভিডিও আমি আপলোড করে থাকি এবং ভবিষ্যতেও আরো করব। তো আপনি যদি জাপান রিলেটেড ইনফরমেশন চান তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান। আর খুব ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সর্বপ্রথমেই আসে ব্যাংক স্টেটমেন্ট এবং প্রপার ব্যাংক স্টেটমেন্ট। তো প্রপার ব্যাংক স্টেটমেন্টটা কি বন্ধুরা? আপনারা জানেন কিনা আমি জানি না। কিন্তু 90% সিওই এবং ভিসা কিন্তু রিজেক্ট হয়ে থাকে শুধুমাত্র এই ব্যাংক স্টেটমেন্টের কারণেই। তো ব্যাংক স্টেটমেন্টের কারণে কেন রিজেক্ট হয়ে থাকে? চলুন সে ব্যাপারে একটু জানা যাক। আমাদের দেশে আমরা অনেকেই করি কি দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই প্রপার সবসময় টাকা থাকে না। দেখা যাচ্ছে 60 থেকে 70% মানুষ কি করে জমি কিংবা ল্যান্ড সেল করে তারপরে সেই টাকা দিয়ে বিদেশে যায়। আমরা সেই টাকা দিয়ে যাব কিংবা কেউ লোন করে, কেউ এইটা করে, কেউ ওইটা করে। বিভিন্ন মাধ্যমে টাকাগুলো কালেক্ট করা হয়। একেকজনের স্টোরি একেক রকম। একেকজন একেকভাবে টাকাটা ম্যানেজ করে। তো আমরা করি কি, ভুলটা আমরা এখানেই করি। আমরা করি কি ১ম এই কোনোভাবে ধরেন আপনি একটি জমি সেল করলেন। ল্যান্ড সেল করে আপনি যাবেন। আপনি ল্যান্ড সেল করে পুরো টাকাটা একবারে আপনার এর আগে ব্যাংকে কোনো টাকা ছিল না। আপনি একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলেন। খুলে বা আপনার পুরাতন অ্যাকাউন্টেই আপনি করেন কি, হঠাৎ দেখা গেল যে আপনার ৪-৫ বছরের অ্যাকাউন্ট, ওইখানে ১-২ লাখ টাকার বেশি ট্রান্সেকশন নেই। হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে ১৫-২০ লাখ টাকা আমরা ঢুকিয়ে ফেলি। তো এই ট্রান্সেকশনটা কিন্তু এম্বাসি কিংবা ইমিগ্রেশনের কাছে সন্দেহজনক। ওনারা অ্যা আমি শুরুতে আরেকটি কথা বলতে চাই যে বন্ধুরা, ল্যান্ড সেল করে আপনি যাবেন এটা কিন্তু খারাপ না। ইমিগ্রেশন কিংবা এম্বাসি এটা খারাপ চোখে দেখে না। কিন্তু উনারা চায় প্রপার এক্সপ্লেনেশন। ধরেন আপনি যে টাকাটা ল্যান্ড সেল করে পেয়েছেন, আপনার নিজস্ব জমি, উনাদের কাছে এটা খুব পজিটিভ সাইন। আপনার জমি আছে, আপনি সেটা সেল করে যেতেই পারেন। এটা কোনো সমস্যা নেই। কিন্তু উনাদের সমস্যা হচ্ছে এই যে টাকাটা আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকালেন, সেই টাকাটা কি আসলেই আপনার জমি বিক্রি করা টাকা? নাকি লোন করা টাকা? না কিভাবে আপনি আসলে যে ফাইন্যান্সিয়াল ভাবে যে স্টেবল, এই টাকাটা যে আপনার নিজের টাকা, আপনি কারো কাছ থেকে লোন নেননি কিংবা আপনি জাস্ট আপনার কোনো আত্মীয়র কাছ থেকে স্টেটমেন্ট দেখানোর জন্য বললেন যে, "আমাকে ১৫ লাখ কিংবা ২০ লাখ টাকা আমার অ্যাকাউন্টে দাও।" একটা স্টেটমেন্ট তৈরি করলেন। এম্বাসি কিংবা ইমিগ্রেশনকে জমা দিলেন, তারপর টাকাটা উঠিয়ে নিলেন। ইমিগ্রেশন ঠিক এই জিনিসটা ক্লিয়ার করার জন্যই আপনার কাছে ডকুমেন্ট চায়। তো এর জন্য কি করার আছে? তো আমি একটা সহজ সমাধান এবং একটা বুদ্ধি দেই আপনাদেরকে। যারা আপনারা ল্যান্ড সেল করে টাকাটা ব্যাংকে ঢুকাবেন, তারা করবেন কি? যার কাছে জমিটা বিক্রি করবেন, তার একটা যারা জমি বিক্রি করবেন তাদের তো বায়নাপত্র রয়েছে। ঠিক আছে? জমি বিক্রি করতে হলে যতটুকু আমি জানি বায়নাপত্র লাগে, বিভিন্ন কাগজপত্র লাগে। সেই একটা সুন্দর করে একটা বায়নাপত্র বানাবেন এবং যার কাছে বিক্রি করবেন তাকে বলবেন ওই টাকাটা যেন সে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়। এটা একটা প্রমাণ রইলো। আপনার কাছে বায়নাপত্রে ওই লোকের নাম রইলো, ওই লোকের এনআইডি কার্ড রইলো এবং পরবর্তীতে ওই লোকের অ্যাকাউন্ট থেকেই যখন আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, তখন কিন্তু এম্বাসি কিংবা ইমিগ্রেশন এটা খুব পজিটিভলি নিবে এবং টাকাটাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকানোর পরে আপনি সেই টাকাটাকে করবেন কি এফডিআর কিংবা সেভিংস। আমি আবার বলছি এফডিআর অ্যাকাউন্ট কিংবা সেভিংস অ্যাকাউন্টে সেই টাকাটা জমিয়ে রাখবেন। কখনোই কারেন্ট অ্যাকাউন্টে টাকাটা রাখবেন না। কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু ভ্যালুয়েবল না। ইমিগ্রেশন কিংবা এম্বাসি এই কারেন্ট অ্যাকাউন্টটাকে
খুব ভালো চোখে দেখে না। তো আপনি এফডিআর কিংবা সেভিংস করে রাখবেন টাকাটা। তো এই তো গেল যারা ল্যান্ড সেল করবে, যারা অরিজিনালি সেল করবে। এখন অনেকেই আছে বলবে যে, "ভাই আমি তো লোন নিয়ে যাবো। তো আমি কিভাবে কি করব? আমার তো লোন আমি কিভাবে দেখাবো?" তো তাদেরও একটা ওয়ে আছে। আপনি করবেন কি আ এই যে আপনি লোন নিচ্ছেন, ইমিগ্রেশন কিংবা আপনার এম্বাসি কিন্তু লোন ব্যাপারটাকে ঐরকম ভাবে পছন্দ করে না। কারণ আপনি এই লোন নেওয়ার মানে বুঝে আপনি ফাইন্যান্সিয়াল ভাবে স্টেবল না। যার কারণে আপনি লোন নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন। আর বিদেশে পড়তে যাওয়ার শর্ত কিন্তু এইটা না। যে আপনি লোন করে যাবেন, ওই দেশে গিয়ে কাজ করে টাকা দিবেন। এটা কিন্তু না। আপনাকে এটা অবশ্যই ইমিগ্রেশন এবং এম্বাসিকে প্রুফ করতে হবে যে আপনার যে স্পন্সর, আপনার বাবা হোক, আপনার মা হোক বা আপনার যেই স্পন্সর হোক, সে ফাইন্যান্সিয়াল ভাবে স্টেবল। আপনি যতদিন জাপানে পড়াশোনা করবেন, উনি আপনার টিউশন ফি গুলো চালাতে পারবে এবং প্রয়োজন বাবদ আপনার ঘর ভাড়া কিংবা বা মা কি যে খরচপত্র সেগুলো চালাতে সে সক্ষম। এরকম কিন্তু আমরা একটা কথা দিয়েই আসি। তো তখন আপনারা কি করবেন? লোনটা যদি ধরেন আপনি কারো কাছ থেকে লোন নিলেন। এখন এই লোনের এত বড় অ্যামাউন্টটা তো আপনি লোন হিসাবে দেখাতে পারবেন না। তো আপনারা করবেন কি? আপনারাও একটা দেখাবেন যে আপনারাও একটা বায়নাপত্র বানাবেন। যে আপনি দেখাবেন যে আপনি উনার কাছে যে আপনাকে লোনটা দিচ্ছে তাকে বলবেন যে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে দিতে। ব্যাংক টু ব্যাংক। যাতে ইমিগ্রেশন একটা প্রুফ পায়। এম্বাসি একটা প্রুফ পায়। ব্যাংক থেকে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করলে কিন্তু একটা প্রুফ থাকে। তখন এম্বাসি ব্যাপারটাকে পজিটিভলি নেয় যে আপনার প্রুফ আছে, তার মানে এই টাকাটা ঠিক আছে। তো সেই মুহূর্তে আপনি করবেন কি? যার কাছ থেকে লোন নিলেন তাকে বলবেন যে আপনাকে টাকাটা ব্যাংকে পাঠাতে। আর আপনারা করবেন কি? একটা বায়নাপত্র বানাবেন। আপনারা দেখাবেন যে আপনারা এই ব্যক্তির কাছে আপনাদের একটা জমি সেল করেছেন। ইমিগ্রেশন কিংবা এম্বাসি কিন্তু শুধু আপনার দেখবে যে আপনি যেই ব্যক্তির কাছে সেল করেছেন বায়নাপত্রটা চায় না। ওই ব্যক্তির আইডি কার্ড চাবে এবং ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট চেক করবে। যদি উনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে এসে থাকে তাহলে পজিটিভ। তো এই ছিল ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা। একটু বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সুবিধার্থে। তো চলুন বন্ধুরা ৩য় এবং পরবর্তী স্টেপে যাওয়া যাক। ২ নাম্বার হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল। জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিলটা কি? দেখা যাচ্ছে যে আমরা মনে করি যে আমার N5 এ সার্টিফিকেট আছে কিংবা N4 এ সার্টিফিকেট আছে, সার্টিফিকেটে ভালো নাম্বার আছে, ১০০ প্লাস নাম্বার আছে মানেই তো আমি সেলস জোনে আছি। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার ১০০ থাকলেও আপনাকে ইন্টারভিউ নিতে পারে, আপনার ১২০ থাকলেও আপনার ইন্টারভিউ নিতে পারে, ১৫০ নাম্বার পেয়েও দাঁড়ালে কিন্তু এম্বাসি আপনার ইন্টারভিউ নিতে পারে যদি এম্বাসি চায়। তো যে দেখা গেল যে আপনার সার্টিফিকেট আছে ১২০ নাম্বার পেয়েছেন আপনার নাট কিংবা জেএলপিটি তে, কিন্তু আপনি যখন ইন্টারভিউ দিতে গেলেন তখন আপনি বেসিক জাপানিজ পারছেন না। তো তখনই কিন্তু এম্বাসির একটা নেগেটিভ ধারণা চলে আসে আপনার প্রতি যে আপনি হয়তো আপনার পাশের জনেরটা দেখে বা সামহাউ কোনভাবে আপনি পরীক্ষাটায় পাস করে গিয়েছেন এবং একটা নাম্বার ভালো পেয়ে গিয়েছেন। কিন্তু আসলে আপনার ভিতরে আপনি জাপানিজ ওরকম কিছু পারেন না। তো সেইজন্য করণীয় কি? আপনাকে করতে হবে কি? জাপানিজ ভাষার যে ব্যাপারটা আছে, স্কিলটা আছে, বেসিক লেভেলের যে কথাবার্তাগুলা, বন্ধুরা এমবাসি কিন্তু আপনাকে খুব আহামরি কোনো কোয়েশ্চেন করবে না। খুব সহজ প্রশ্ন করবে। আর খুব সহজভাবে আপনারা উত্তর দিতে পারবেন যদি আপনারা চেষ্টা করেন। তো সেইজন্য এমবাসি প্রিপারেশনটা একটু দরকার রয়েছে। তো এই এমবাসি প্রিপারেশন নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো। যদি আপনারা ভিডিওটি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধুরা ৩য় নাম্বারে যাওয়া যাক। ৩ নাম্বার হচ্ছে এসওপি কিংবা সোপ যেটাই বলেন না কেন। এসওপি কি? এটা কিন্তু বন্ধুরা আমি আমার আগের ভিডিওতে বলেছি আপনাদেরকে। তো আপনি যদি এসওপি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার আগের ভিডিওটা দেখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওটা দিয়ে দিচ্ছি। লিংক দিয়ে দিচ্ছি। আপনারা গিয়ে কষ্ট করে ভিডিওটা দেখে নিলে এসওপিটা কি সে সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো এই এসওপিটা কিন্তু বন্ধুরা আপনারা আপনি যদি এজেন্সির দ্বারা এপ্লাই করেন, এজেন্সিকে বলবেন যে আপনার এসওপি কিংবা স্টেটমেন্ট অফ পারপাস আপনি নিজেই ক্রিয়েট করবেন, আপনি নিজেই লিখে দিবেন। উনাদেরকে ওইটাকে সাজিয়ে দিতে বলবেন। তো ওই এসওপিটা লিখবেন একদম সম্পূর্ণ আপনার যে ইচ্ছা আছে, আমাদের প্রত্যেকজনেরই কিন্তু মনের একটা ইচ্ছা আছে। তারপরে একটা উদ্দেশ্য আছে। তো ওই উদ্দেশ্যটা কি সেটা লাগবে না। এখন বলতে পারে অনেকে যে ভাই আমাদের তো সবার উদ্দেশ্য হচ্ছে কি আমরা জাপান যাবো, টাকা কামাবো। সেটা এই উদ্দেশ্যটা ছাড়া অন্য যে সকল উদ্দেশ্য আছে সেগুলো লিখতে পারেন। আপনি এসওপিতে দিতে পারেন যে আপনার ইচ্ছা কি, আপনার কেন জাপান ধরেন এসওপিতে থাকবে যে কেন আপনি জাপান যেতে চাচ্ছেন? বলবেন যে জাপান আমার অনেক পছন্দের একটা কান্ট্রি। ছোটবেলা থেকে আমি জাপানের ডোরেমন এনিমি গুলো দেখি সেই তখন থেকে জাপানের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়। তো সেজন্য জাপান আমার পছন্দের কান্ট্রি। সেজন্য আমি জাপানে যাবো। জাপানকে কি করবেন? জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুল পড়াশোনা করব। পড়াশোনা শেষে
আমি জাপানের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবো কিংবা সেনমন গাক্কুতে এই বিষয়ের উপর আমি পড়াশোনা করব এবং পড়াশোনা শেষে আমি দেখবো আমি স্কিল নিয়ে আমি আমার দেশে এসে কিছু করার চেষ্টা করব। আর যদি জাপানে কোনো ভালো অপরচুনিটিস আমাকে কোনো কোম্পানি দিয়ে থাকে তাহলে আমি তখন ভেবে দেখবো যে জাপানে আমি থাকবো কিনা। ঠিক এইভাবে যদি আপনারা এসওপিটা লেখেন তাহলে কিন্তু ইমিগ্রেশন কিংবা এম্বাসি বুঝবে যে এই ছেলেটা নিজের থেকে এই এসওপিটা লিখেছে এবং এটা একটা ভ্যালিড এসওপি এবং আপনার ভ্যালুটা বেড়ে যাবে। ৪ নাম্বার হচ্ছে স্টাডি গ্যাপ ক্লিয়ার এক্সপ্লেনেশন। বন্ধুরা আমাদের ভিতরে অনেকেরই স্টাডি গ্যাপ থাকতে পারে। সেটা স্টাডি গ্যাপ থাকলেই যে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে ব্যাপারটা এইরকম না। আপনি যদি প্রপার এক্সপ্লেনেশন দিতে পারেন, যাদের এই স্টাডি গ্যাপ রয়েছে ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর হোক, ৭, ৮, ১০ বছরও হতে পারে সেটা কিন্তু বিষয় নয়। কিন্তু এই যে আপনার ধরেন আপনার ৫ বছর যে স্টাডি গ্যাপটা ছিল, আপনি এই ৫ বছর সময়টাতে কি করেছেন? ইমিগ্রেশন কিংবা এম্বাসি শুধুমাত্র আপনার কাছে এই ব্যাপারটাই জানতে চায়। তো সেজন্য এই ৫ বছর যদি আপনি কোন কাজ করে থাকেন, তাহলে সেই কাজের একটা ডকুমেন্টস যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি সেই ডকুমেন্টস গুলো দিবেন যে এই ৫ বছরে আমি এই রেস্টুরেন্টে জব করেছি কিংবা অমুক কোম্পানিতে চাকরি করেছি, এইখানে এটা করেছি কিংবা বাবার ব্যবসায় আমি সহযোগিতা করেছি। অনেক কিছুই আছে যেটা আপনি বলতে পারেন। শুধুমাত্র আপনার দরকার এক্সপ্লেনেশন যে আপনি কি করেছেন সেটা এবং ভ্যালিড এক্সপ্লেনেশন যেটা একদম অর্থবহ মানে যেটার একটা ভ্যালু আছে কিংবা এটার একটা মানে যুক্তিসঙ্গত। আপনি অযৌক্তিক কোনো এক্সপ্লেনেশন দিলে কিন্তু ইমিগ্রেশন সেটা অ্যাকসেপ্ট করবে না। ৫ নাম্বার এবং সর্বশেষ যে স্টেপটি হচ্ছে সেটা হচ্ছে ক্লিয়ার ফিউচার প্ল্যান বন্ধুরা। আমাদের দেশে কিন্তু আমাদের অনেকেরই ফিউচার প্ল্যান থাকে না। আমরা কিন্তু ছন্নছাড়া হয়ে ঘুরি। আমরা আসলে জানিই না আমরা কি উদ্দেশ্যে পড়াশোনা করছি বা আমরা ভবিষ্যতে কি করব। আমরা এগুলো নিয়ে ভাবি না। কিন্তু জাপানিজরা কিন্তু বন্ধুরা এই ব্যাপারে খুবই সেনসিটিভ। ওরা বছর শুরুর সময় ওরা এই পুরো বছরটাতে কি করবে সেটা সম্পূর্ণ একটা প্ল্যান করে এবং ওরা ওই প্ল্যান অনুযায়ী ওরা একটা গোল সেট করে এবং ওই প্ল্যান অনুযায়ী ওরা কাজ করে। এবং আমরা আসার পরেও এই যে জাপানে যখন আমি আমার স্কুলে আসি তখনই আমাকে আসার পরে আমাকে ১ম একটা সাময়িক জিজ্ঞেস করা হয় যে, "মৃদুল-সান আপনার গোল কি? মোকুহি আনাতা নো মোকুহি ওয়া নান দেসু কা? চিসাই মোকুহি তো ওকি মোকুহি?" মানে ছোট গোল এবং বড় গোল। তো সেটা কি? তো ১ম যখন আমাকে বলে তখন আমি বলি, "আমার তো কোনো গোলই নাই। আমি কি করব?" তারপরে আমাকে উনারা বুঝায় যে জাপানিজরা এরকম একটা গোল সেট করে এবং তারা ওইটা নিয়ে কাজ করে থাকে। তো তোমাকেও পরবর্তীতে একটা গোল সেট করতে হবে। তারপরেই আমি একটা গোল সেট করি যে আমি আমার সা ও কি যখন আমি N4 পড়ছিলাম তখন আমার ও কিমোকুহি মানে বড় গোল ছিল যে আমি N4 ভালোভাবে পাস করব এবং N4 এ একটা ভালো নাম্বার নিবো। তো N4 পাস করার পরে তারপরে আমার মুকুহি তারপরে আমাকে আবার মুকুহি জিজ্ঞেস করায়, "এইবার তোমার মুকুহি কি?" তারপরে আমি বলি যে, "এইবার আমার ওকি মুকুহি হচ্ছে N3 তে একটা ভালো নাম্বার পাওয়া এবং চিসাই মুকুহি মানে ছোট গোল হচ্ছে আমি প্রতিদিন ৫ টা নতুন ভোকাবুলারি এবং ৩ টা নতুন কাঞ্জি আমি শিখবো।" তো এইরকম আপনাদেরকেও এম্বাসিতে গেলে আপনাদের ফিউচার প্ল্যান নিয়ে প্রশ্ন করা হতে পারে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তখন কিন্তু আপনাদেরকে একটা সঠিক এক্সপ্লেনেশন বা উত্তর যদি দিতে না পারেন, আপনি যদি বলেন যে, "আমি তো এখনো জানি না, ভবিষ্যতে দেখবো।" এগুলা কিন্তু খুবই অপছন্দ করে জাপানিজরা। তারা ভাববে যে আপনার কোনো উদ্দেশ্য নেই। আপনার কোনো মানে আপনি কেন কি করছেন সেটা আপনি নিজেই জানেন না। সো আপনাকে ভিসা দেওয়াটা এটা বেকার মনে করবে উনারা। তো সেজন্য আর আপনি যখন ফিউচার প্ল্যান বলবেন, ওখানে অনেকে বানিয়েও বলে, এজেন্সি কর্তৃক বানিয়ে দেওয়া হয়। তোমাকে এই ফিউচার প্ল্যান জিজ্ঞেস করলে তুমি এটা বলে দিবা। কিন্তু সেটাও কিন্তু আপনার জন্য রিস্কি হয়ে যায়। যদি বুঝে যে আপনি একদম বানানো একটা ফিউচার প্ল্যান বলছেন, সেটাও কিন্তু আপনার ভিসা রিজেক্ট করতে পারে। তো সেজন্য আপনি বলবেন কি আপনার প্রপার যে ফিউচার প্ল্যান আছে সেটা বলবেন। অবশ্যই বলবেন যে আমি ১ম এ জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করব। ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে আপনার পছন্দের সাবজেক্ট অবশ্যই আপনার পূর্ববর্তী এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে একটা সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে এবং আপনি বলবেন যে আপনি এই সাবজেক্টের উপরে পড়াশোনা করবেন। তো অবশ্যই এটা বলবেন। তারপরে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি এই পড়াশোনা শেষে আপনি কি করবেন? এটা খুবই ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা এমবাসিতে আপনাকে একদম 100% করে থাকবে। তখন অবশ্যই বলবেন যে আমি স্কিল নিয়ে দেশে চলে আসবো। এসে কিছু একটা করার চেষ্টা করব। যেমন আমি যেই সাবজেক্টের উপর পড়াশোনা করব, ওই সাবজেক্টে আমার দেশে যা করা যায় আমি সেটা করার চেষ্টা করব। কিংবা জাপানিজ ল্যাঙ্গুয়েজের টিচার হব। জাপানিজ থেকে যে জাপানিজ ভাষাটা শিখেছি সেইটাকে কাজে লাগিয়ে কিছু একটা করব। কিংবা এই যে আমি জাপানে যদি কোনো কোম্পানিতে আমি ভালো আমার জাপানে থাকার ঐরকম উদ্দেশ্য নেই। যদি ঐরকম পেয়ে থাকি তাহলে আমি চেষ্টা করব জাপানে থাকার। কিন্তু কখনোই বলবেন না যে
আমি পড়াশোনা শেষে জাপানে থাকবো, জাপানে কাজ করব। এই ডিরেক্ট কথাটা যদি বলেন, এম্বাসির একটা নেগেটিভ ইমপ্যাক্ট এসে পড়ে আপনার উপরে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আপনারা যদি আমার আগের ভিডিওটি দেখে না থাকেন, আগের ভিডিওটি কিন্তু আমি করেছি যেই কারণে, কি কারণে ভিসাগুলো রিজেক্ট হয়ে থাকে, সেই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ। সেই ভিডিওটা দেখলে আপনারা আর এই ভিডিওটা দেখলে ২ টা ভিডিওর কম্পারিজন করলেই কিন্তু বুঝতে পারবেন ব্যাপারগুলো। আমি আগের ভিডিওতে বলেছি সমস্যাগুলো কি, কি, এই ভিডিওতে সমাধানের কথা বলেছি। সুতরাং আগের ভিডিওটা দেখাটাও কিন্তু প্রয়োজনীয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দিব। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম।